নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি, ইউনূসকে আছলা বাঁশ দিলেন ট্রাম্প। কেন দিলেন, কিভাবে দিলেন সে সম্পর্কে তো বলবই। তার আগে কয়েকটা ঘটনা, যদিও সেটা বাংলাদেশ সম্পর্কিত, বলা প্রয়োজন বলে আমার মনে হয়। রবিবার, তার মানে আপনার 26শে জানুয়ারি রাতে প্রায় মধ্যরাত পর্যন্ত ঢাকা শহরে দুদল ছাত্রের তাণ্ডব চলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আরো 7টা কলেজের ছাত্রদের কার্যত সম্মুখ সমর হলো। পুলিশ টিয়ার গ্যাস চালালো, সাউন্ড গ্রেনেড চালালো। বিজিবি এবং বাংলাদেশ পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং উপাচার্যের বাসস্থানকে আগলে রাখলো। বিষয়টা হচ্ছে যে 7খানা কলেজ তারা স্বায়ত্ত শাসন চাইছে, সেই মর্মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছাত্রদের প্রতিনিধিরা দেখা করতে গিয়েছিল, কিন্তু উপাচার্য দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বেরিয়ে এসে কলেজের ছাত্রদের উপর চড়াও হয়। সর্বগটের কাঁঠালি কলার মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা হাসনাত আবদুল্লাহ ওখানে গিয়েছিলেন। দুদল ছাত্রই তাকে গো ব্যাক বলে। অর্থাৎ এই যে গুন্ডাগর্দি চলছে না, এই ছাত্ররাই বাংলাদেশে গুন্ডাগর্দির আমদানি করেছে। অর্থাৎ কত রকমের অরাজকতা যে চলতে পারে, 26শে জানুয়ারির রাতের ঘটনা তার সাম্প্রতিকতম উদাহরণ। 2, বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রী, তার জনপ্রিয়তাও আছে, পরীমণি। তার একটা শোরুম উদ্বোধনের কথা ছিল, সেই শোরুম তিনি উদ্বোধন করতে পারেননি। তৌহিদি জনতা এবং হেফাজতে ইসলামের আপত্তিতে উদ্যোক্তরা পরীমণির অনুষ্ঠান বাতিল করে দেয়। 3, বাংলাদেশে এখনো পর্যন্ত 80টা মাজার ভাঙা হয়েছে। শুধু হিন্দুদের ধর্মস্থান তো নয়, মন্দির নয়, মাজার, বাউলের আখড়া সবই ভাঙা হচ্ছে। খুলনাতে এক হিন্দু ছাত্র চায়ের দোকানে উগ্রবাদীদের আক্রমণে নিহত হয়েছেন। এবং একটা জঙ্গি, যে ইউনূসের মন্ত্রিসভার সদস্য, তার কি দপ্তর কেউ জানে না, মাহফুজ, ইউনূসের ভাষায় যে অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, কোথায় গিয়ে একটা বলেছে যে আওয়ামী লীগকে কোনো মতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হবে না। প্রশ্ন হলো, মাহফুজ বলার কে? আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হবে কি হবে না, এটা অন্তর্বর্তী সরকারেরও ঠিক করার কোনো অধিকার নেই। কোন দলই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায়নি, বিএনপিও জানায়নি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যদি শেষ পর্যন্ত হয়, বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমার তো ধারণা বাংলাদেশে নির্বাচন হবে না, তার মধ্যে গৃহযুদ্ধ হবে, বহু মানুষের রক্ত ঝরবে, ইউনূস পালাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে হবে। বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আশা করি তারা জামাত, হেফাজত এবং জঙ্গিদের এইসব প্রতিনিধিদের রাতের অন্ধকারে বাংলাদেশ ছেড়ে তারা যাতে পালাতে না পারে সেটা নিশ্চিত করবেন। বহু মানুষ বাংলাদেশ থেকে আমাকে ফোন করেন, কমেন্ট বক্সে লেখেন, ইমেল করেন, তারা বলছেন দাদা এমন অত্যাচার করছে, বউ বাচ্চা নিয়ে ঘরে থাকাই দায় হয়ে গেছে। এবং তারা বলছে আমরা কিন্তু এবার পথে নামবো, এদের সংখ্যা কিন্তু বেশি নয়, কিন্তু যেহেতু তাদের হাতে অস্ত্র আছে, কিশোর গ্যাং আছে, পুলিশ সেনার একটা অংশের সমর্থন আছে, তাই মানুষ ভয়ে গুটিয়ে গেছে। আমরা বলেছিলাম আগেই যে ইউনূসকে ট্রাম্প ছাড়বেন না, কারণ শুধু ইউনূস ট্রাম্পের ঘোর প্রতিপক্ষ। প্রথমবার ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন তিনি বলেছিলেন যে সূর্যগ্রহণের মতো কালো দিন চলে এলো। ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেই একের পর এক পদক্ষেপ, দায়িত্ব নেওয়ার আগেই তিনি হিলারি ক্লিন্টনের অনুগত ক্যারিয়ার ডিপ্লোম্যাট মার্শা বার্নিকাটকে সরিয়ে দিয়েছেন। তিনি 2013 থেকে 17 পর্যন্ত বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। তিনি হাসিনা সরকারকে নানা রকম ভাবে ডিস্টার্ব করেছেন,
ট্রাম্প এসেই তাকে পত্রপাঠ বিদায় দিলেন। আর একজন শুনে নিন, ডোনাল্ড লু। কে এই ডোনাল্ড লু? এ হচ্ছে আমেরিকার ডিপ স্টেটের একজন কি বলবো আর কি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ডেমোক্র্যাট প্রশাসনের খুব ঘনিষ্ঠ। ও যখন 2013 থেকে 2017 আলবেনিয়ায় আমেরিকার রাষ্ট্রদূত ছিল, সেখানেও ডিস্টারবেন্স ক্রিয়েট করে, কিউবাতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, নিকারাগুয়াতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, বার্মাতে করে, মায়ানমারে, এবং বাংলাদেশে রেজিম চেঞ্জ মানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে এই ডোনাল্ড লুর হাত ছিল। এবং পাকিস্তানে ইমরান খানের ক্ষমতা হারানোর পিছনেও এই ডোনাল্ড লুর হাত ছিল। সে পশ্চিম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার জয়েন্ট সেক্রেটারি আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে, তাকে ট্রাম্প পত্রপাঠ বিদেয় করে দিয়েছেন। এই ডোনাল্ড লুই শেখ হাসিনাকে প্রপোজাল দিয়েছিলেন যে আপনি যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেন, তাহলে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী থাকতে পারবেন। শেখ হাসিনা সরাসরি এই কথাটা বলেছিলেন, এই অভিযোগটা করেছিলেন। এই ডোনাল্ড লু হচ্ছে জর্জ সোরেসের সংগঠনের সঙ্গে যুক্ত, এবং এই যে ইউএস এইড আছে না, তাদের ধরুন ফি বছর বাজেট $70-72 বিলিয়ন, সেই ইউএস এইড বিভিন্ন জায়গায় শিক্ষাক্ষেত্রে, গ্রিন এনার্জি, স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন এনজিওকে দেয়া হয়। আসল লক্ষ্যটা হচ্ছে এই টাকাগুলো দেয়া হয় বিভিন্ন দেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যদি অসন্তোষ দুমায়িত হয়, সেই অসন্তোষকে কাজে লাগিয়ে সেই রেজিমকে টপল করার জন্য। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এটা ডোনাল্ড লু এই বিষয়ে বিশেষভাবে পারদর্শী। ইউনুস সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 3 মাস ইউএস এইড কোথাও দেয়া হবে না, শুধুমাত্র ব্যতিক্রম ইসরায়েল এবং ইজিপ্ট। ইউনুস চেয়েছিলেন $5 বিলিয়ন ইউএস এইড যাতে বাংলাদেশ পায়। এই ইউএস এইডে কিন্তু এটা কিন্তু কোনো ঋণ নয়, এর উপর কোনো সুদ দিতে হয় না, এই টাকাটা দিয়ে দেয়া হয় বিভিন্ন খাতে খরচের জন্য। আমেরিকা বিশেষ করে ডেমোক্র্যাটরা যখন ক্ষমতাসীন হয়, তখন এই ধরনের ডিপ স্টেট খুব কার্যকরী হয় এবং বিভিন্ন জায়গায় টাকা তারা ছড়ায়, বিভিন্ন এনজিওকে, বিভিন্ন প্রতিষ্ঠানকে। এই টাকার বিনিময়ে তারা সংশ্লিষ্ট দেশে যেখানে ডেমোক্র্যাট প্রশাসনের মনপসন্দ সরকার নেই, সেই সরকারকে ডিস্টার্ব করে, প্রয়োজনে উৎখাত করার জন্য সর্বরকমভাবে প্রচেষ্টা করে, যেটা বাংলাদেশে তারা সফল হয়েছে অগাস্টে। এই ডোনাল্ড লু আবার ইউনুসের খুব বন্ধু। তাহলে আমেরিকার নতুন প্রশাসন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, ইউএস এইড আগামী 3 মাসের জন্য বন্ধ করে দিল। আর বাংলাদেশ যে $5 বিলিয়ন ইউএস এইড চেয়েছিল, সেগুলো তো দূরস্থ, শুধুমাত্র ইসরায়েল পাবে এবং ইজিপ্ট পাবে। ইসরায়েল এখনো পর্যন্ত ইউএস এইড $312 বিলিয়ন পেয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন যে ইউনুসের পিছনে কিরকম আছলা বাঁশটা দিচ্ছেন ট্রাম্প। আমি অনেকদিন আগে থেকে আপনাদের বলছি, আপনারা কমেন্ট বক্সে অনেকে লেখেন, ধৈর্যচ্যুতি হয় আপনাদের, যে ট্রাম্প কি করবেন, ট্রাম্প কিচ্ছু করবেন না, দেখে নেবেন যে ইউনুস বেশি দিন থাকতে পারবে না ওখানে। একেই ঘরের সমস্যা সামলাতে পারছে না, ছাত্র সমন্বয়কদের সঙ্গে মতবিরোধ বাড়ছে, এই মেহফুজের মতো জঙ্গিরা নানা রকম ফরমান জারি করছেন, গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছেন, বিএনপির সঙ্গে মতবিরোধ প্রকাশ্যে, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না বলে বিএনপি বারবার বলছে, বিএনপিকে নিশানা করছে এই ছাত্ররা। আর ইউনুস নিজে জানেন তার সরকারের সাংবিধানিক বৈধতা নেই, জনাদেশও নেই। সেই জন্য আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক অহিনকুল বললে কম বলা হয়। ডোনাল্ড ট্রাম্প তাকে বলতে পারেন পয়লা নাম্বার দুশ্মন বলে মনে করেন, এবং ইউনুস কিন্তু দুর্নীতিপরায়ণ লোক।
ইউনূসের ভক্তরা চলে যেতে পারেন, ইউনূস দুর্নীতি পরায়ণ লোক। দেখুন বাংলাদেশের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে যাচ্ছে, বিশেষ করে খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি 12% উপর, সাধারণ মুদ্রাস্ফীতি 10% উপর। কিন্তু ইউনূস, তার উপর পূর্বতন সরকার 529 কোটি টাকা কর বাবদ প্রাপ্য ছিল বলে জানিয়েছিল। ইউনূস কিন্তু সেই করটা মুকুব করে দিয়েছেন এবং গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কোনো কর দেবে না বাংলাদেশ সরকারকে। অর্থাৎ নিজের প্রতিষ্ঠান, নিজের পরিবার এবং নিজের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য সুরাহা করে নিয়েছেন ইউনূস, আর বাংলাদেশের মানুষকে 30 বছর পিছিয়ে দিয়েছেন। এই লোকটার বিচার হবে না। যত পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা করবে তত বাংলাদেশে অস্থিরতা বাড়বে, এবং পাকিস্তান যত বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদকে উৎসাহিত করবে, জেনে নিন পাকিস্তান তত রক্তাক্ত হবে। কার্যকারণ আপনারা বুঝে নিন। বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, তেহরিকে তালিবান পাকিস্তান, বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের জিনা হারাম করে দেবে, কারণ পাকিস্তান হচ্ছে টেরোরিজমের এপি সেন্টার। তার নতুন মিত্র বাংলাদেশ। বুঝতেই পারছেন তো বিষয়টা কোন পর্যায়ে যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সব থেকে আমাদের কাছে উদ্বেগের, সেটা হচ্ছে এই উপদেষ্টারা পরিষ্কার বলছে দিল্লিপন্থী কিছু মানব না। আবার ভারত থেকে চাল যাচ্ছে, আবার 24,000 মেট্রিক টনের বেশি চাল চলে গেছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ নেয়, আদানির বিদ্যুৎ সরবরাহ এখন চলছে। ওষুধের কাঁচামাল, সিমেন্টের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশের পুরোটা সব ভারত থেকে আসে। পেঁয়াজ ভারত থেকে আসে, আলু ভারত থেকে আসে। এই যে ওদের একটা ট্রেড ফেয়ার শেষ হয়েছে কিনা জানি না, ঢাকায় হয়েছে, সেখানে টার্কি, ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশ ছিল। ভারতীয় পণ্য সামগ্রী ছেয়ে গেছে ট্রেড ফেয়ারের মধ্যে, বাংলাদেশের মানুষ কিনছেন। সম্প্রতি পিউ রিসার্চ একটা সমীক্ষা করেছে, তারা বলছেন যে 57% বাংলাদেশের মানুষ ভারতকে পছন্দ করেন, ভারতের সঙ্গে তারা সম্পর্ক মজবুত রাখতে চান। আমার ধারণা, পিউ কনজারভেটিভ এস্টিমেট দিয়েছে, আমার মতে 57% তো চানই, আরো 10-12% ভারতের সঙ্গে হোস্টাইল রিলেশন চায় না। তাদের ভারত সম্পর্কে কিছু প্রশ্ন আছে, হয়তো কিছু আপত্তি আছে, কিন্তু তারা যেভাবে এই উগ্রবাদীরা ভারত বিরোধিতা করছে সেই সুরে সুর মেলাতে চান না। আর 30% আছে ভারত বিরোধী, তারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তারা হেফাজত, জামাত, ওই যারা শরিয়া পারিয়া প্রবর্তন করতে চায় তাদের সহযোগী। এই যে বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন আছে, তার এক কর্তা সরকারি পদে আছে, বলছে যারা শরিয়া মানবে না, যারা ইসলামী অনুশাসন মানবে না, তাদের কতল করতে হবে। কোথায় একটা ডেক পার্টি হয়েছে, সেখানে নতুন প্রজন্ম ডেক পার্টি হলে তো আনন্দ করবেই, সেখানে ভদ্রলোক বলছেন যে উলঙ্গ মেয়ে ছেলে ছিল। এই ধরনের ল্যাঙ্গুয়েজ, ডেরোগেটরি ল্যাঙ্গুয়েজ, কেউ কোনো কথা বলছে না। অর্থাৎ অন্তর্বর্তী সরকারে জঙ্গিবাদ এতটাই প্রভাব ফেলেছে, এই ধরনের কথাগুলোর প্রতিবাদ করা হয় না, এই ব্যক্তিকে পদ থেকে অপসারণ করা হয় না, সরকার নীরব থেকে এই ধরনের উক্তিকে পরোক্ষে সমর্থন করে। অর্থাৎ বারবার করে বলেছি, বাংলাদেশ জঙ্গিদের দখলে চলে গেছে। মাহফুজ বলুন, সার্জিস বলুন, হাসনাত বলুন, জঙ্গিদের ধর্মপ্রেতা আসিফ নজরুল, সব কটা জঙ্গি। এরা ধর্মীয় সংখ্যালঘুদের নিশ্চিহ্ন করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনাকে পদদলিত করে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চায়, যেখানে নারী স্থান হবে অন্তঃপুরে, যেখানে আধুনিক শিক্ষার সুযোগ পাবে না, সেখানে আরবি ফার্সি পড়ানো হবে, মাদ্রাসা শিক্ষাকে সেখানে উৎসাহিত করা হবে। একটা সমীক্ষা এসছে, পৃথিবীর 800টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 800টা, সারা পৃথিবীর একটাও বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হাল কি,
এই সমীক্ষা থেকেই বোঝা যায়। আসলে যেখানে ধর্মান্ধতা, মৌলবাদ মাথাচাড়া দেয়, মৌলবাদকে উৎসাহিত করা হয় সরকারি প্রশাসন যন্ত্রের তরফ থেকে, সেখানে শিক্ষা, আর্থিক প্রগতিগুলো পিছনের সারিতে চলে যায়। ইউনূসের জমানায় সেটা প্রকট হয়েছে। ইউনূস বাংলাদেশের যে ক্ষতি করেছেন এবং করে চলেছেন, ঠিক রাস্তায় আসতে বাংলাদেশকে অন্তত 3টে দশক অপেক্ষা করে থাকতে হবে। মিলিয়ে নেবেন আমাদের এই ভবিষ্যৎবাণী।